গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর সময় বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এর আগে জেলায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত কারফিউ বহাল থাকে। সকাল ১১টা থেকে ৩ ঘন্টার বিরতির পর দুপুর ২টা থেকে আবার কারফিউ শুরু হয়। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বুধবার সন্ধ্যায় কারফিউ জারি করে প্রশাসন। কারফিউর কারণে থমথমে পরিবেশ বিরাজ করছে। শহরের পরিবেশ শান্ত রয়েছে। এদিকে গত ১২ ঘন্টায় জেলাব্যাপী যৌথ বাহিনীর অভিযানে আরও ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল সহ ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। সকালে সদর থানার পুলিশ পরিদর্শক আহমদ আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় মামলাটি দায়ের করেন। তাৎক্ষণিকভাবে বাকি আসামিদের নাম পরিচয় পাওয়া যায়নি। গোপালগঞ্জে বুধবারের সংঘাত সহিংসতার ঘটনা এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন প্রথমে ১৪৪ ধারা জারি করলেও তাতে কাজ না হওয়ায় বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ দেয় সরকার, যা পরবর্তীতে আরও বাড়ানো হয়। সামনে আরেকটি লড়াই আসার আভাস দিয়ে কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মুন্সিগঞ্জে এনসিপির পথসভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সিগঞ্জবাসীকে পাশে চান জানিয়ে নাহিদ বলেন, গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু হামলা করে এনসিপিকে দমন করা যাবে না। মুন্সিগঞ্জে নদী ভাঙন, অবৈধ বালু দখল সহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এনসিপির আহ্বায়ক। পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে। আমরা যে সংস্কার চাচ্ছি, এই সংস্কার নির্দিষ্ট কোন দলের পক্ষেও নয়, সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে এই গোপালগঞ্জ। সংগ্রামী সহযোদ্ধারা ওয়াদা নিতে এসেছি, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আপনাদেরকে এই নদী ভাঙন থেকে রক্ষা করব আমরা, নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা। এই মুন্সিগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকেন, আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। অনেকে বলছে প্রবাসীদের কোনো অবদান নাই, তারা কেন ভোট দিবে? প্রিয় মুন্সিগঞ্জবাসী, আপনারা আপনাদের পরিবারের সদস্য যারা রয়েছে প্রবাসে, তাদেরকে সচেতন এবং সরব হতে বলুন। প্রবাসীরা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব। চট্টগ্রামে সম্ভাব্য হামলার আশঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই পদযাত্রা বিষয়ক সংবাদ সম্মেলনে এই কথা বলেন দলের চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবায়েরুল হাসান আরিফ। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনার পর নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন তারা। এ সময় তিনি জানান, শনিবার কক্সবাজার থেকে শুরু হয়ে রোববার চট্টগ্রাম মহানগরের পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ বিভিন্ন অঞ্চলের শীর্ষ নেতৃবৃন্দ। আমরা মনে করি এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা ন্যাশনাল চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতার ব্যাপারগুলো এত বেশি চোখা হয়ে উঠতেছে, আমরা আমাদের গণ অভ্যুত্থানের ফসলটা কাদের হাতে তুলে দিয়েছি এটা নিয়ে আমরা নিজেরাই এখন চিন্তিত। আমরা নিজেরাই এখন রিথিং করতে বাধ্য হচ্ছি। আমরা আমাদের মতো করে আবার ভাবতে শুরু করছি যে আসলে গণ অভ্যুত্থানটার ফসল, গণ অভ্যুত্থানটা পরবর্তী যে বাংলাদেশটা আমরা যাদের হাতে তুলে দিয়েছিলাম, ওই ফসলটা আমরা আসলে গড়ে তুলতে পেরেছি কিনা, এবং এই ফসলটা এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে আমাদের ঘরে তুলে দেওয়া সম্ভব কিনা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় শুক্রবার দুপুরে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 4 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জাহিদুল ইসলাম,
মারা যাওয়া বাকি ৩ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কালিয়াকৈর মাওনা আঞ্চলিক সড়ক দিয়ে একটি কাভার্ড ভ্যান শ্রীপুর উপজেলার মাওনার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে কাভার্ড ভ্যানটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা 2 যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনের মৃত্যু হয়। সিএনজিকে চাপা দেওয়া কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলে, দুর্ঘটনায় 4 জন মারা গেছে। 2 জন ঘটনাস্থলে ও 2 জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। সামান্য বৃষ্টি হলেই মাদারীপুরের কালকিনি উপজেলার 179 নং দক্ষিণ জুরগাঁও হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র রাস্তাটি হাঁটু পানিতে মুড়িয়ে যেতে হয় শিক্ষার্থীদের। এতে চরম ভোগান্তি পোহাতে হয় বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি শিশু শিক্ষার্থীদের। মূল সড়ক থেকে বিদ্যালয় পর্যন্ত প্রায় 100 মিটার রাস্তা দ্রুত রাস্তা নির্মাণের দাবি স্থানীয়দের। আর খুব শীঘ্রই স্কুলটি পরিদর্শন করে কোমলমতি শিক্ষার্থীদের সমস্যা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা প্রকৌশলী রেজাউল করিম। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতে ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। বন্যার পানি নামতে শুরু করলেও ঘরে ফিরে নতুন সংকটে পড়েছেন ফেনীর দুর্গত এলাকার মানুষ। কর্দমাক্ত ঘরবাড়ি, ভাঙাচোরা আসবাবপত্র আর পচে যাওয়া খাদ্য সামগ্রী নিয়ে শুরু হয়েছে বেঁচে থাকার নতুন লড়াই। প্রবল পানির তোড়ে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক, মৎস্যজীবী ও গবাদি পশু পালনকারীরা। সংশ্লিষ্ট দপ্তরের প্রাথমিক প্রতিবেদন, এবারের বন্যায় প্রায় 146 কোটি 43 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। যতদূর চোখ যায় সবই ডুবেছিল বানের জলে। এখনও জলাবদ্ধ কিছু এলাকা, তবে বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে যাওয়ায় অবস্থার অনেকটা উন্নতি হলেও ক্রমে স্পষ্ট হচ্ছে ভয়াবহ ক্ষতচিহ্ন। গত সপ্তাহে ভারী বর্ষণ ও উজানের ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 41টি স্থান ভেঙে আংশিক বন্যার সৃষ্টি হয়। বৃহস্পতিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হলে প্রাথমিক ক্ষতি নিরূপণে কাজ শুরু করা হয়। সরকারি হিসেবে জেলায় 2300 পুকুরে অন্তত 8 কোটি 13 লাখ টাকার ক্ষতি হয়েছে। ডুবে গেছে 7000 হেক্টর ফসলি জমি। এতে প্রায় ক্ষতির পরিমাণ 38 কোটি 7 লাখ টাকা। স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, প্রতি বছরই বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতির সঙ্গে পরিবার নিয়ে বড় ধরনের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবে জানেন না তারা। সব নিজে খাতা ডোবা ডোবা যা তুলে পিছনে যায়, কিচ্ছু নাই। জ্বালা চলে গেছে পানির নিচে, এবং কি আমার মাছ গেছে এবং ঘর বাড়ি গেছে। এছাড়াও গরু, মুরগি, ছাগল ও মহিষ মারা গিয়ে সম্পদহানি হয়েছে 64 লাখ টাকার। তবে বেশি ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাটের। সড়ক ও জনপথের ক্ষতিগ্রস্ত 20 কিলোমিটার মেরামত ব্যয় দাঁড়াবে 90 কোটি টাকারও বেশি। ঘরবাড়ির ক্ষতির টাকার অঙ্কে যা এখনো নিরূপণ হয়নি। নদীর বাঁধ ভাঙ্গি আমাদের সবকিছু নিয়ে গেছে, একটা জিনিসও বাঁচাতে পারি নাই। মরি নদীটা আমার ঘরে ফগরি করে দিচ্ছে, ওইখান দিয়ে ব্রিজটা যদি একটু উঁচা হয় তাহলে আমরা এত ক্ষতিগ্রস্ত হই না। সরকারে যদি আমাদের একটু সহযোগিতা করতো, বাঁধটা যদি বান্ধি দিত, তাহলে আমরা একটু রক্ষা পেতাম আর কি। পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি নামতে শুরু করায় তাদের সংস্কার কাজ শুরু হয়েছে। পাশাপাশি বাঁধ নির্মাণের জন্য দাপ্তরিকভাবে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পানি নেমে যাওয়ার পর আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছি এবং একই সঙ্গে এই ভাঙন বন্ধ করার জন্য কাজ শুরু করে দিয়েছি। সকল দপ্তরে ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। যারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ক্ষয়ক্ষতির বিবরণটি তৈরি করছেন, চূড়ান্ত একটি হিসাব আমরা পাবো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি পদক্ষেপ নেব। এবারের বন্যায় 9000-এর বেশি মানুষ জেলার 150-রও বেশি আশ্রয় কেন্দ্রে যায়। এর মধ্যে অন্তত 6000 মানুষ বাড়ি ফিরেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের 180 কিলোমিটার দক্ষিণ পশ্চিম গভীর সমুদ্রে বাংলাদেশের অর্থনৈতিক জলসীমায় অনুপ্রবেশকারী একটি শ্রীলঙ্কান মাছ ধরার ট্রলার সহ 6 জন জেলেকে আটক করেছে। নিয়মিত টহলের সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজে অভিযান চালায় SLFB সুদুদুয়া 4 নামের ট্রলারটি জব্দ করা হয় এবং পরদিন আটক জেলেদের পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় 3টি প্রধান মৎস্য বিচরণ ক্ষেত্র রয়েছে, যা আন্তর্জাতিকভাবে মূল্যবান টুনা মাছের অন্যতম আবাসস্থল। বৈধ ট্রলার সীমিত হলেও পার্শ্ববর্তী দেশের কিছু অসাধু জেলে প্রায়ই এই জলসীমা অনুপ্রবেশ করে। দেশের সমুদ্র নিরাপত্তা, ব্লু ইকোনমি সংরক্ষণ, চোরাচালান প্রতিরোধ ও জেলেদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় যুদ্ধজাহাজ দিয়ে টহল পরিচালনা করে যাচ্ছে। এবার আমাদের কৃষি। দিনাজপুরের পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি কৃষি অফিসের পক্ষ থেকে পৌরসভা উপজেলার 10 ইউনিয়নের মোট 5,200 কৃষকের প্রত্যেককে 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি দেয়া হয়। তবে বিতরণের ক্ষেত্রে প্রকৃত কৃষকদের না দিয়ে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে সংশ্লিষ্টদের আত্মীয় স্বজন ছাড়াও কৃষি কাজের সাথে জড়িত নয় এমন ব্যক্তিকে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কৃষকরা। সেই সাথে বেশ কয়েকদিন অফিসে গেলেও সাংবাদিকদের উপকারভোগীর তালিকা সরবরাহ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে অনিয়মের বিষয়ে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হোসাইন। কোনো সরকারি অনুদান আমরা পাই না। 20 বছর থেকে আমি এই নার্সারির বয়স, আমি কিন্তু এই আপনার সার বীজ এগুলা কিন্তু কিছুই পাই না। আসলে আমাদের 7-8 বিঘা জমি, হ্যাঁ, আমাদের সার বীজ, সরকারি সার বীজ না দিয়ে যাদের জমি জমা নাই তাদেরকে সার বীজ দেওয়া হচ্ছে। আমি 1 বিঘা মাটি আবাদ করি, 20 বছর যাবত আমি সার বীজ কিছু পাইনি। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল পাকুটিয়া ইউনিয়নের নাট মন্দির প্রাঙ্গণে তুলা উন্নয়ন বোর্ড ঢাকা এর বাস্তবায়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 2025-26 মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ড ঢাকার নির্বাহী পরিচালক রেজাউল করিম। মাগুরার মোহাম্মদপুর উপজেলায় খাস জমিতে বৃক্ষরোপণ প্রতিযোগিতা 2025-এর উদ্বোধন করা হয়েছে। উপজেলার জাঙ্গালিয়া গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তারের নেতৃত্বে ফলজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছ রোপণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশ রক্ষা, খাস জমির সুষ্ঠু ব্যবহার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। সাতক্ষীরা শ্যামনগরে বিশেষ অভিযানে প্রায় 1,46,000 টাকা মূল্যের বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে এই সময় কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। বৃহস্পতিবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকেলে বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন মামুন্দে নদীর পায়রাটনি খালে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় 1,64,000 টাকা মূল্যের 41 বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তবে এ সময় কোনো মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার ফকির জোম এলাকায় অভিযান চালিয়ে সানাউল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এই সময় তার বাড়ি থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2টি দেশীয় অস্ত্র ও 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্ত্র ও নগদ টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বরুমচড়া ১ নম্বর ওয়ার্ডের মুসলিম রেঞ্জারের বাড়ির একটি পুকুর থেকে দেশীয় অস্ত্র, বন্দুক, কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ৩,৬৫,০০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে আব্দুল মজিদ নামে একজনকে। চট্টগ্রামের ২ নম্বর গেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মিয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বরিশালে গরুনদীতে জমির ভুয়া পর্চা তৈরি করে প্রতারণার মাধ্যমে রেজিস্ট্রি সম্পন্ন করার অভিযোগে ২ দলিল লেখককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড এবং প্রত্যেককে ৫,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজীব হোসেন এ রায় প্রদান করেন। অভিযুক্তরা হলেন গরুনদী সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ইমন হোসেন ও মাহমুদ হাসান। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজীব হোসেন জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি সাধারণ মানুষের জমি অন্যের নামে রেজিস্ট্রি করে দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। সম্প্রতি একটি ভুয়া পর্চা জমা দিয়ে রেকর্ড সংশোধনের আবেদন করলে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়। চট্টগ্রামের চন্দনাইশে কাঠচোরদের হামলায় বন বিভাগ অন্তত ১০ জন কর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছে। দুর্গম ধোপাছড়ি ইউনিয়নের প্রাণজুরানি সংরক্ষিত বনে ঘটনা ঘটে। বন বিভাগের তথ্য মতে স্থানীয় মেম্বার মোজাম্মেলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল সেগুন কাঠ কাটতে গেলে বনকর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। আহতদের মধ্যে ধোপাছড়ি বিট কর্মকর্তা সুদীপ্ত চাকমা, ইমন বিল্লাল, আবু সিদ্দিক, কুতুব সহ ১০ জনকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সহকারী বন সংরক্ষণ AKM ইমরুল কায়েস। বন বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। থানা পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও এর প্রয়োগ বিষয়ক 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ICDSAIA 2025-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। EATL ইনোভেশন হাব ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার সালফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথ আয়োজনে কালিয়াকৈর হাইটেক সিটির ইনভেনশন হাব অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড ইনোভেশন হাবের চেয়ারম্যান ডক্টর আব্দুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভার্চুয়ালি যোগ দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। পুরো সম্মেলনে থাকবে 16টি গবেষণাপত্র উপস্থাপন সেশন এবং 2টি পোস্টার প্রদর্শনী সেশন। জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড সংযুক্ত আরব আমিরাতে 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাগবোট রপ্তানি করছে। চলতি মাসেই মারওয়ান শিপিং লিমিটেডের কাছে এই 2টি টাগবোট হস্তান্তর করা হচ্ছে। বৃহস্পতিবার চট্টগ্রাম বোট ক্লাবে সংবাদ সম্মেলনে টাগবোট হস্তান্তরের তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান। তিনি বলেন, 2023 সালে ওয়েস্টার্ন মেরিন সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের সঙ্গে 8টি জাহাজ নির্মাণের চুক্তি করেছিল, যার মধ্যে রয়েছে 2টি টাগবোট, 4টি ল্যান্ডিং ক্রাফট ও 2টি ট্যাঙ্কার। চুক্তির আওতায় 65 টন ও 80 টন বোলার্ড পুল ক্ষমতা সম্পন্ন 2টি টাগবোট খালিদ ও ঘায়া চলতি জুলাইয়ে ইউএতে রপ্তানি করা হবে। এর আগে 2025 সালের জানুয়ারিতে 69 মিটার দৈর্ঘ্যের একটি ল্যান্ডিং ক্রাফট রায়ান সফলভাবে হস্তান্তর করা হয়েছে। বাকি 5টি জাহাজ 2025-26 সালের মধ্যে হস্তান্তর করা হবে। সামাজিক শান্তি ও সৌহার্দ্যমূলক সহ অবস্থানের প্রত্যয়ে নেত্রকোনার দুর্গাপুরে মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে বিরিশিরি
ডনবস্কো কলেজ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা রুসা বাংলাদেশের আয়োজিত মাদক বিরোধী সমাবেশে রুসা বাংলাদেশের নির্বাহী পরিচালক MN আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শামিমা ইয়াসমিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজাউনুল কবির, দুর্গাপুর সার্কেল SP আল ইমরানুল আলম, বিরিশিরি ডনবস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওয়েলেক সহ অন্যান্যরা। সমাবেশে মাদককে না বলো শপথ বাক্য পাঠ করানো হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তৃণমূল যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়হর ইউনিয়নের বড়হর স্কুল অ্যান্ড কলেজ মাঠে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টারের সভাপতিত্বে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য M আকবর আলী, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ অনেকে। বরিশালের আগৈলঝরার মহিলা দলের সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা হয়েছে। সকালে শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, আবুল মোল্লা, কার্তিক ব্যাপারী, মহিলা দলের নেত্রী ফারহানা আক্তার, নয়ন খানম, মিমি ব্যাপারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 24 জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহাজিপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। মৌন মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ সহ বিএনপির নেতাকর্মীরা মৌন মিছিলে অংশগ্রহণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে উপজেলার গোয়ালের চর ইউনিয়ন বিএনপির আয়োজনে মহলগিরি ঈদগাহ মাঠে এই বিক্ষোভ সমাবেশ হয়। ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সহ সমন্বয়ক মনির খান লোহানির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ASM আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামাতে ইসলামী চাঁদপুর শহর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। চাঁদপুরে হাসান আলী স্কুল মাঠ থেকে সংগঠনের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষে চাঁদপুর পুরনো বাস স্ট্যান্ড টার্মিনালে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামাত ইসলামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাল মিয়া, নায়েবে আমির বুলবুল আহমেদ, শহর জামাতের সাধারণ সম্পাদক বেলায় হোসেন। সারা দেশে সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল। বৃহস্পতিবার টাউন হল থেকে দক্ষিণ জেলা যুবদল বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও নগরীর রামবাবু রোড থেকে মহানগর যুবদল বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু,
সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রকুন সহ যুব দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহমুদুর রহমান রানা, মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইনের সব নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয়। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নগরীর বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে। সমাবেশে বক্তব্য দেন মহানগর যুব দলের সাবেক ও বর্তমান বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। মিছিল ও সমাবেশে মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ড পর্যায়ের কর্মীরা অংশ নেয়। নড়াইলের লোহাগড়ায় মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সকল দপ্তরের অফিসারগণ, সাংবাদিক সুধীজনের উপস্থিতিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ। এ সময় উপজেলা প্রকৌশলী জসিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামান, পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, জামাত ইসলামের আমির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত বীর শহীদদের স্মরণে কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে মৌন মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সাবেক সহসভাপতি শহীরুজ্জামান সাজু সহ নেতৃবৃন্দ অংশ নেয়। গোপালগঞ্জে হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত ইসলামী। আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। কেন্দ্র ঘোষিত এই কর্মসূচির সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, ফয়সাল মোহাম্মদ ইউনুস ও ডাক্তার AKM ফজলুল হক। টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায় ও নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি পৌর বিএনপির সাধারণ সম্পাদক SM মহসিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক DM শফিকুল ইসলাম ফরিদ, ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ মিয়া। পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। চট্টগ্রামে আগামী 20 জুলাইয়ের গণ ও পণ্য পরিবহন ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় আলোচনার ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি গতকাল নগরীর কদমতলীতে আন্তজেলা বাস মালিক সমিতির কার্যালয়ে এক বৈঠকে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশনের আহ্বায়ক মোর্শেদুল আলম কাদেরি বলেন, 20 জুলাই সরকারের সঙ্গে কেন্দ্রীয় পর্যায়ের বৈঠক রয়েছে, তাই আপাতত চট্টগ্রামের ধর্মঘট স্থগিত করা হয়েছে। সেখানে দাবি মানা হলে কর্মসূচি স্থগিত থাকবে, না হলে আবার ধর্মঘটের ডাক দেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে প্রতীকী ম্যারাথন হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের 3 আনি বাজার কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে প্রতীকী ম্যারাথনটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবপুর পৌর পার্ক সংলগ্ন নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়া, প্রেস ক্লাব সভাপতি কাকুন রেজা, জেলা বিএনপি সদস্য সচিব ABM এমানুর রশিদ পলাশ, জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। জুলাই পুনর্জাগরণ 2025 উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এই ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিউল আলম। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব সমাজ, ক্রীড়াবিদ এবং সচেতন নাগরিকরা।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যশোরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকালে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এবং জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে শহরের পালবাড়ি মোড় থেকে ম্যারাথনটি শুরু হয়। প্রধান অতিথি থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। ম্যারাথনটি পালবাড়ি মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে গিয়ে শেষ হয়। 24 জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবস সমূহকে স্মরণে রেখে সিলেটে আয়োজন করা হয়েছে এক প্রতীকী ম্যারাথনের। আয়োজন করেছে জেলা প্রশাসন সিলেট। সকালে কিন ব্রিজ প্রাঙ্গণে শুরু হয় প্রতীকী ম্যারাথন। আয়োজনটি 24 ছাত্র জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবস সমূহ পালনের অংশ হিসেবে নেওয়া হয়েছে। অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াবিদ, যুব সমাজ ও সচেতন নাগরিকরা। আসলে জুলাই যোদ্ধা হিসাবে আজকে আমরা যে ম্যারাথনে অংশগ্রহণ করতেছি, এটা আমাদের জুলাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এটাই আমাদের প্রথম বর্ষপূর্তি বলতে হচ্ছেন। তো সেই হিসাবে আসলে একটা আনন্দের বিষয়। জুলাই গণ অভ্যুত্থান তার স্পিডকে ধারণ করে এবং আমরা খুবই ভালো লাগছে আমার যে এখানে উপস্থিত হতে পেরেছি, যেটার মাধ্যমে এই দেশ একটা, আমি মনে করি যে দেশের মানুষ একটা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে এবং ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশের জন্য এই জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ উপহার দিয়েছে। আয়োজন ভালো পরিসরে হচ্ছে এবং অনেক অংশগ্রহণ থাকবে আমরা আশা করতেছি এবং তরুণদের মধ্যে একটা জাগরণের সৃষ্টি হয়েছে, তারা এটা ভালোভাবে নিয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় প্রতীকী ম্যারাথন। সকালে জেলা স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ম্যারাথনে অংশ নেন 650 জন প্রতিযোগী। ম্যারাথনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম। ছেলেদের বিভাগে মুশফিকুর রহমান, সুমন, আবু নসর ও মেয়েদের বিভাগে শ্রাবণী চৌধুরী, তাবাসসুম সুবাহ ও মোসাম্মদ সোহানা প্রথম তিনে স্থান অর্জন করেন। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত 12 জন সাহসী যোদ্ধাকে দেয়া হয় সম্মাননা স্মারক। ছাত্র জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে এই ম্যারাথন শুরু হয়। ম্যারাথনটি শহরের ওয়াবদা মোড়, কলেজ মোড়, হোটেল বাজার মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা কর্মচারী, তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ ম্যারাথনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা 5 কিলোমিটার পথ পাড়ি দেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।